সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা মনোবিজ্ঞানের আজকে আরো একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি আব্দুল্লাহ সিদ্দিকী স্যার উপস্থিত হয়েছি। তো আমরা গত ক্লাসে আমরা মস্তিষ্ক এবং তার গঠন এবং কার্যাবলী নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের আমি অটোনমিক নার্ভাস সিস্টেমের একটা হোমওয়ার্কও দিয়েছিলাম। তো আমরা আজকে এই 3 নম্বর চ্যাপ্টারের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আমাদের বাস্তব জীবনে মানে প্রাত্যহিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ। অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ এটা নিয়ে আমরা আলোচনা করব। তো অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ নিয়ে আলোচনা করতে গেলে আমরা দেখি গ্রন্থিসমূহ কি, গ্রন্থি হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন ধরনের কেমিক্যাল উৎপাদন করে এবং আমাদের শরীরের বিভিন্ন কার্যাবলীতে সাহায্য করে। গ্রন্থিসমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রন্থিসমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বনালী গ্রন্থি আর একটা হচ্ছে অনালী গ্রন্থি। স্বনালী গ্রন্থি কি? স্বনালী গ্রন্থি হচ্ছে সেই সব গ্রন্থিসমূহ যা আমাদের শরীরের বিভিন্ন উপাদান তৈরি করে এবং নালীর মাধ্যমে সেটা হয় শরীরের ভিতরে অথবা বাইরে নিঃসৃত করে। যেমন ঘর্মগ্রন্থি, ঘাম, তাই না, বা লালা গ্রন্থি, এগুলোকে বলা হচ্ছে স্বনালী গ্রন্থি। নালীর মাধ্যমে কি হচ্ছে, লালাটা আমাদের মুখের ভিতরে এসে নিঃসৃত হচ্ছে এবং এই লালার মাধ্যমে কি হয়, আমরা খাদ্য পরিপাক বা আমাদের খাদ্য গলধকরণে সাহায্য হয়। ঠিক ঘর্মগ্রন্থির মাধ্যমে আমাদের শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায় বা অতিরিক্ত লবণ বের হয়ে যায়। এভাবে স্বনালী গ্রন্থি আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগে। আর অনালী গ্রন্থি হচ্ছে সেই সব গ্রন্থি যার রস বা যার উৎপাদক সরাসরি রক্তে মিশে যায়, কোনো নালীর মাধ্যমে কোনো নালীতে না গিয়ে শরীরের অন্য কোথাও অভ্যন্তরে বা বাহিরে না গিয়ে সরাসরি রক্তে মিশে যায় এবং আমাদের আচরণকে বা আমাদের স্বাভাবিক জীবনকে নিয়ন্ত্রণ করে। সেটাকে বলা হয় অনালী গ্রন্থি। হ্যাঁ, তো অনালী গ্রন্থি হচ্ছে সেই সব গ্রন্থি, যেমন আমরা বলবো পিটুইটারি গ্রন্থি একটা অনালী গ্রন্থি। তো আমরা গ্রন্থিসমূহ আলোচনা করতে গেলে অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা মানে যেটা সরাসরি রক্তে মিশে যায়, সেই গ্রন্থিকে বলা হচ্ছে আমরা অন্তঃক্ষরা। বহিঃক্ষরা কারা? যারা হচ্ছে শরীরের বিভিন্ন হয় অভ্যন্তরে না হলে বাইরে নালীর মাধ্যমে সঞ্চালিত হয়ে আমাদের আচরণকে বা আমাদের কার্যগুলিকে নিয়ন্ত্রণ করে। আর অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে সেই সব গ্রন্থি যা আমাদের শরীরের বিভিন্ন কার্যাবলী নিয়ন্ত্রণ করে। কিসের মাধ্যমে? রক্তে মিশে গিয়ে। তার ক্ষরণটা কোথায় হয়? সরাসরি রক্তের ভিতরে হয়। এই কথাটা মনে রাখতে হবে। সরাসরি কোথায় হয়? অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ কোথায় হয়? রক্তের ভিতরে হয়। এবং আমাদের ব্লাডের ভিতরে যে ক্ষরণটা হয় তার মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের আচরণ নিয়ন্ত্রিত হয়, আমাদের গ্রোথ। আমরা আলোচনায় যাব, প্রত্যেকটা গ্রন্থি নিয়ে আমরা আলোচনা করবো একটার পর একটা। ওইখানে আমরা দেখব যে বিভিন্ন ধরনের কার্যাবলী আছে। তো আমরা অন্তঃক্ষরা গ্রন্থিসমূহকে আমরা তাহলে ব্রড লাইন করলাম কি, বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। তোমাদের কিন্তু অনেক সময় প্রশ্ন আসতো যে বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থির ভিতরে পার্থক্য করো। তাহলে তোমরা খুব ইজিলি বুঝতে পারতেছে বহিঃক্ষরা গ্রন্থির এক ধরনের কাজ, অন্তঃক্ষরা গ্রন্থি। আমি উদাহরণ সহ বুঝালাম তোমাদের, যে ঘর্মগ্রন্থি বা লালা গ্রন্থি, তাই না, এগুলোকে আমরা বলছি বহিঃক্ষরা গ্রন্থি। আর অন্তঃক্ষরা গ্রন্থি কোনগুলোকে বলতেছি? যারা যার ক্ষরণ সরাসরি রক্তে মিশে যায় এবং আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে, আমাদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে বা আমাদের অন্যান্য শারীরিক গঠন এবং শারীরিক বিভিন্ন ধরনের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। সেটাকে আমরা বলতেছি অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এভাবে আমরা দুটা জিনিসকে পার্থক্য করতে পারি, কোনগুলো অন্তঃক্ষরা গ্রন্থি আর কোনগুলো বহিঃক্ষরা গ্রন্থি। তো অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ, আমি পিটুইটারি গ্রন্থির কথা বলছিলাম। তো অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ অনেকগুলা ভাগে ভাগ করা হয়েছে। অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের শরীরের অনেকগুলো আছে। তার ভিতরে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলোর কার্যাবলী আমরা দেখতে পাই, আরো কিছু আছে যেগুলো অনেক সময় ডিটেক্টেড না, মানে এখনো আমরা ডিটেক্ট করতে পারি নাই। তো আমরা মোটামুটি 8টা গ্রন্থিকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং তাদের কার্যাবলী নিয়ে আমরা ইনডেপথ ইন ফোকাস আলোচনা করব।
তোমাদের সাথে। তো আমরা দেখি যে অন্তঃক্ষরা গ্রন্থি সমূহের ভিতরে আছে, যেমন পিটুইটারি গ্রন্থি নামে একটা গ্রন্থি আছে। পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাডিনাল, অগ্নাশয়, যৌন, পিনিয়াল এবং থাইমাস, এই 8টা ভাগে বা এই 8টাকে আমরা নিয়ে আলোচনা করব। এই 8টা গ্রন্থি কি কি? পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাডিনাল, পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাডিনাল, অগ্নাশয়, যৌন, প্রিনিয়াল আর থাইমাস। হ্যাঁ, এই 8টা গ্রন্থি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে আসি পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার অফ গ্ল্যান্ড, মানে প্রভু গ্রন্থি। কেন বলা হয়? কারণ পিটুইটারি গ্রন্থি যেসব হরমোন নিঃসৃত করে সেটা বিভিন্ন ধরনের কার্যাবলী নিয়ন্ত্রণ হয়, আমাদের শরীরের বিভিন্ন ধরনের কার্যাবলী করে থাকে, সে নিয়ন্ত্রণ করে থাকে। পাশাপাশি সে কি করে? অন্যান্য হরমোনের কার্যাবলীকেও নিয়ন্ত্রণ করে, যেমন যৌন হরমোন বা অ্যাডিনাল বা থাইরয়েড, হ্যাঁ এরকম থাইরয়েড, এইসব গ্রন্থির কার্যাবলীকেও নিয়ন্ত্রণ করে। তার মানে আমরা পিটুইটারি গ্রন্থিকে কেন মাস্টার অফ গ্ল্যান্ড বলতেছি বা প্রভু গ্রন্থি বলতেছি? এই কারণেই বলতেছি যে সে নিজে তো নিজের কাজ করেই, পাশাপাশি সে আরও কি করে? অন্য গ্রন্থির কার্যাবলীকেও নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, যেমন যৌন গ্রন্থি, অ্যাডিনাল গ্রন্থি বা থাইরয়েড গ্রন্থি, হ্যাঁ এইসব গ্রন্থির কার্যাবলীকেও নিয়ন্ত্রণ করে। এই কারণে এই গ্রন্থিকে বলা হয় পিটুইটারি গ্রন্থি। এখন তোমরা বলতে পারো, স্যার পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে? এটা হচ্ছে মস্তিষ্কের মধ্যখানে, এই যে থালামাস, হাইপোথালামাস যেখানে থাকে, এখানে মটর দানার মতো একটা পয়েন্ট, মটর দানার মতো একটা, মস্তিষ্কের ভিতরে মটর দানার মতো, আর শেপটা কেমন? ডিম্বাকৃতির, ডিমের মতো শেপ, মটর দানার মতো ছোট্ট একটা জিনিস, সেটাকে বলা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। তো এই পিটুইটারি গ্রন্থির আমরা দেখব কি যে পিটুইটারি গ্রন্থি কার্যাবলীর কোনো শেষ নাই, অনেক ধরনের কাজ করে থাকে। ছোট্ট একটা গ্রন্থি, কিন্তু তার কার্যাবলী অনেক ব্যাপক। যেমন আমরা দেখি পিটুইটারি গ্রন্থির আমরা এটাকে যদি 3টা অংশে ভাগ করি, সম্মুখ ভাগ, মধ্যভাগ আর পশ্চাৎ ভাগ। এই 3টা অংশে যদি পিটুইটারিকে আমরা ভাগ করি, হ্যাঁ পিটুইটারি গ্রন্থিকে যদি আমরা এরকম 3টা অংশে ভাগ করি, পিটুইটারি গ্রন্থিকে, তো সম্মুখ ভাগ, মধ্যভাগ এবং পশ্চাৎ ভাগ। তো পিটুইটারি গ্রন্থির সম্মুখ ভাগ থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু পিটুইটারি গ্রন্থির সম্মুখ ভাগটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? পিটুইটারি গ্রন্থির সম্মুখ ভাগ থেকে 6 ধরনের হরমোন নিঃসৃত হয়। কয় ধরনের? 6 ধরনের হরমোন নিঃসৃত হয়। 6। তাহলে পিটুইটারি গ্রন্থির সম্মুখ ভাগ থেকে আমরা পিটুইটারি গ্রন্থিকে কয়টা ভাগে ভাগ করলাম? সম্মুখ ভাগ, মধ্যভাগ আর পশ্চাৎ ভাগ। তাহলে সম্মুখ ভাগ থেকে কয় ধরনের হরমোন নিঃসৃত হয়? 6 ধরনের হরমোন নিঃসৃত হয়। 6 ধরনের কি কি? যেমন গ্রোথ হরমোন বা বর্ধক হরমোন, শরীর বর্ধক হরমোন, এটা একটা ইম্পর্টেন্ট হরমোন। এই হরমোন ক্ষরণ যদি না হয় তাহলে কি হবে? সাধারণ মানুষের স্বাভাবিক জীবন কিন্তু সে পাবে না। যদি ক্ষরণ কম হয় তাহলে মানুষ খর্বাকৃতি হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে, বাট্টু হয়ে যাবে, মানুষের বর্ধন হবে না শরীরে। আবার যদি অতিরিক্ত ক্ষরণ হয় সে তাল গাছের মতো লম্বা হয়ে যাবে, তাই না? আর যদি সে মিডিয়াম পরিমাণ মতো ক্ষরিত হয় তাহলে কি হবে? স্বাভাবিক একটা মানুষ হবে। তার মানে আমরা দেখতেছি পিটুইটারি গ্রন্থির সম্মুখ ভাগ থেকে 6 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার প্রথম যে হরমোনটা, তার নাম কি? গ্রোথ হরমোন বা শরীর বর্ধক হরমোন। এই হরমোনের কাজ হচ্ছে আমাদের শরীরের গঠন এবং আকৃতিকে নিয়ন্ত্রণ করা বা সুন্দরভাবে আকৃতি দেওয়া। যদি সে স্বাভাবিকভাবে ক্ষরিত হয় তাহলে কি হবে? আমরাও কিন্তু স্বাভাবিক হাইট পাবো, আমাদের স্বাভাবিক জীবন পাবো এবং স্বাভাবিক আমাদের লেন্থ থাকবে, তাই না? আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপনে আমাদের অসুবিধা হবে না। কিন্তু এটা যদি কম ক্ষরিত হয় তাহলে কি হবে? আমরা বামুন হয়ে যাব বা খাটো হয়ে যাব। তাহলে কিন্তু সমাজের সাথে আমরা কিন্তু সামঞ্জস্যভাবে আচরণ করতে পারবো না। আমাকে অনেকে সবাই লম্বা, আমি একজন খাটো মানুষ, তাহলে কি হবে? আমার কিন্তু হীনমন্যতায় ভুগবো আমি, তাই না?
তাহলে আমাদের স্বাভাবিক জীবন ধারণের জন্য এই হরমোনটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আবার যদি বেশি করিতে হয় তাহলেও কিন্তু কি হচ্ছে, অনেক লম্বা হয়ে যাচ্ছি আমরা, আমাদের কিন্তু স্বাভাবিক যে হাইট, সে হাইট থেকে কিন্তু আমি বিচ্ছিন্ন হাইট হয়ে যাচ্ছি। এইভাবে কিন্তু গ্রোথ হরমোন আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে। গ্রোথ হরমোনের মধ্যে থাইরোট্রপিক হরমোন, এটা সেকেন্ড, যেটা হচ্ছে থাইরোট্রপিক হরমোন। কোথা থেকে? এটা পিটুইটারি গ্রন্থের সম্মুখ ভাগ থেকে 6 ধরনের হরমোন নিঃসৃত হয়। প্রথমটা হচ্ছে গ্রোথ হরমোন, সেকেন্ডটা হচ্ছে থাইরোট্রপিক হরমোন। এটা হচ্ছে থাইরয়েডের ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। থাইরয়েড যে আমাদের হরমোন আছে, সেই হরমোনের ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েডের বৃদ্ধিতে সাহায্য করে। এরপরে আছে এডিনোকোটিট্রপিক হরমোন। এটা কি করে? এটা আমাদের এড্রিনালের নিয়ন্ত্রণ করে, এড্রিনাল গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে এবং এড্রিনাল গ্রন্থির স্বাভাবিক যে গঠন এবং বৃদ্ধি, সেই গঠন এবং বৃদ্ধিতে কি করে? সাহায্য করে। কে? এডিনোট্রপিক হরমোন। এই হরমোনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা এড্রিনাল গ্রন্থি, আমরা পরবর্তীতে পড়বো এড্রিনাল গ্রন্থির কিন্তু অনেক ধরনের কাজ আছে। হ্যাঁ, আমাদের বিপাক ক্রিয়ায় কিভাবে সাহায্য করে, হ্যাঁ, অনেক ধরনের কাজ আছে। আমরা পরে এই এড্রিনাল গ্রন্থির কার্যাবলীকে আমরা পড়াশোনা করব। এরপরে 4 নম্বরে আছে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা ডিম্বাশয় বা এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই হরমোনের কাজ হচ্ছে ডিম্বাশয়ের গঠন, মেয়েদের ডিম্বাশয়ের গঠনকে পরিপূর্ণতা দেওয়া, হ্যাঁ, বা নিয়ন্ত্রণ করা, ডিম্ব নিষ্ফোরণ করা, হ্যাঁ, পরিপক্ক ডিম্বকে কি করে? সে নিঃসরণ করতে সাহায্য করে। এবং পুরুষদের ক্ষেত্রে কি করে? পুরুষের যে যৌন যে কোষ, জনন কোষ, সেই জনন কোষের পরিপক্কতা দিতে সাহায্য করে। তাই আমরা দেখলাম ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গঠন এবং ডিম্ব নিষ্ফোরণে সাহায্য করতেছে। পাশাপাশি পুরুষের ক্ষেত্রে কি হচ্ছে? পুরুষের যে জনন কোষ, যেখান থেকে রিপ্রোডাক্টিভ হয়, মানুষ বৃদ্ধি পায়, সেটাকে আমরা জনন কোষ বলি, তাই না? যেমন ডিম্বাণু এবং শুক্রাণু, এগুলো জনন কোষ। তাহলে এগুলোর পরিপূর্ণতা দিতে বা পরিপক্কতা দিতে আমরা ফলিকল স্টিমুলেটিং হরমোন কাজ করে থাকি। হ্যাঁ, আর এরপরে আছে লিউটিনাইজিং হরমোন। হ্যাঁ, লিউটিনাইজিং হরমোন, এই হরমোনও কিন্তু ডিম্বাশয় ডিম্ব নিঃসরণ ও পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন, হ্যাঁ, নিঃসরণ করে। যার ফলে কি হয়? তার টেস্টোস্টেরন নিঃসরণের ফলে কি হয়? অপোজিট যে লিঙ্গ আছে তার প্রতি কিন্তু অ্যাট্রাকশন বাড়ে বা অ্যাট্রাকশনটা অ্যাট্রাকটিভ হয় আর কি। হ্যাঁ, টেস্টোস্টেরন যদি আমাদের ক্ষরণ না হয়, তাহলে কিন্তু আমাদের পুরুষ সুলভ আচরণটা হবে না। আমাদের আচরণটা কি হয়ে যাবে? মেইলি আচরণ হয়ে যাবে। আমরা কিন্তু পুরুষের মতো যে মেয়েদের প্রতি আকর্ষণ অনুভব করা, এগুলো কিন্তু আমাদের ভিতরে থাকবে না। কারণ কি? যদি টেস্টোস্টেরন ক্ষরণ ঠিক মতো না হয়। হ্যাঁ, তাহলে আমরা যে লিউটিনাইজিং হরমোন কিন্তু মেয়েদের ক্ষেত্রে ডিম্ব নিঃসরণ এবং পুরুষের ক্ষেত্রে কি করতেছে? আমাদের টেস্টোস্টেরন নিঃসৃত করার মাধ্যমে পুরুষের যে পুরুষসুলভ আচরণ, সে আচরণ করতে সাহায্য করতেছে বা স্বাভাবিক জীবনযাপন করতে, পুরুষের মতো করে জীবনযাপন করতে, হ্যাঁ, যে পুরুষরা যে কাজগুলো করে পছন্দ করে, সেই ধরনের অ্যাক্টিভিটিতে কিন্তু তাকে প্রলুব্ধ করে। কোন হরমোন? লিউটিনাইজিং হরমোন। এরপর আছে প্রোলেক্টিং হরমোন। হ্যাঁ, প্রোলেক্টিং হরমোন প্রধানত মেয়েদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট কাজ করে। বিশেষ করে মাতৃদুগ্ধ নিঃসরণে প্রোলেক্টিং হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হ্যাঁ, যে এই হরমোনের আধিক্যের কারণে কিন্তু দুগ্ধ বা দুধ বাচ্চা পেয়ে থাকে। আর যদি এটা কম খরিত হয় বা খরিত না হয়, তাহলে কিন্তু বাচ্চারা দুধ পাবে না, মায়ের দুধ। যার ফলে কি হবে? তার স্বাভাবিক যে বেড়ে ওঠা একটা বাচ্চা, সেটা কিন্তু বিঘ্নিত হবে। তাহলে আমরা প্রোলেক্টিং হরমোন দেখতেছি যে মেয়েদের মাতৃসুলভ আচরণ, হ্যাঁ, শিশুর প্রতি তার মায়া মহব্বত, এগুলো বাড়িয়ে দেয় এবং তাকে দুগ্ধ পান করাতে উদ্বুদ্ধ করে বা
তার ভিতরে একটা প্রেষণা তৈরি হয় দুগ্ধ পান করানোর জন্য, তার বাচ্চাকে দুগ্ধ পান করানোর জন্য তার ভিতরে কি হয়, একটা প্রেষণা বা একটা তাড়না বা একটা কামনা তৈরি হয়, যার ফলে সে কি করে, মাতৃসুলভ আচরণ করে এবং শিশুকে দুধ দেয় এবং শিশুর সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, তাই না? বন্ধুত্বপূর্ণ মানে কি, মানে খুব একটা স্ট্রং একটা বন্ড তৈরি হয়, মা এবং তার বেবির ভিতরে একটা শক্তিশালী বন্ধন তৈরি হয়। কার মাধ্যমে? এই প্রোল্যাক্টিন হরমোনের মাধ্যমে। প্রোল্যাক্টিন হরমোন যার মানে যত স্ট্রং, সেই মা কিন্তু তার বেবিকে দুগ্ধ পান না করিয়ে থাকতে পারবে না। হ্যাঁ, তার ভিতরে মাতৃসুলভ আচরণটা অত্যন্ত প্রচন্ড বেড়ে যাবে যদি এই প্রোল্যাক্টিন হরমোনের আধিক্য থাকে তাহলে। আর যদি এটা অ্যাবসেন্ট হয় তাহলে কিন্তু এটা নাও হতে পারে। হ্যাঁ, এটা অনেক সময় দুই ধরনের হয়। একটা হচ্ছে ভিতর থেকে ড্রাইভ, হ্যাঁ, আর একটা হচ্ছে কিন্তু মানে বিহেভিয়ার। হ্যাঁ, আমাদের আচরণ, আমরা ধরো আমার আম্মা কি করতেছে, আমার ফুপু কি করতেছে, আমার পারিপার্শ্বিক যে অবস্থা, তারা ছেলে মেয়েদের দুগ্ধ দেয় কিনা, এই যে কালচার, এই কালচারও কিন্তু আমি যদি একজন মেয়ে হই তাহলে কিন্তু আমার ভিতরে সেটা এফেক্ট করবে। তাহলে আচরণগত, এটা বিহেভিয়ারাল। আমি দেখছি যে আমার আম্মা আমার কোনো ভাই বোনকে দুধ দেয় না, বা আমার খালা বা আমার বোন, বড় বোন, সে তার বেবিকে দুধ দেয় না, মাতৃদুগ্ধ পান করায় না। তাহলে কি হচ্ছে, তার ভিতরে কিন্তু এক ধরনের আচরণগত একটা চেঞ্জ আসতেছে, বিহেভিয়ারাল চেঞ্জ, যে দেখার মাধ্যমে আমাদের ভিতরে যে চেঞ্জগুলো হয়। হ্যাঁ, এখন আমার যদি প্রোল্যাক্টিন হরমোন প্রচুর পরিমাণে খরিত হওয়ার থাকা সত্ত্বেও আমি অনেক সময় মোটিভেটেড হয়ে বা অন্যের জন্য দ্বারা গাইডেড হয়ে আমি কিন্তু আমাদের স্বাভাবিক আচরণটা নাও করতে পারি, তাহলে আমার প্রোল্যাক্টিন হরমোন আছে কিন্তু আমার আচরণগত, আমাদের পারিপার্শ্বিক অবস্থার কারণেও কিন্তু আমরা এখান থেকে আমরা এসকেপ করি বা অ্যাভয়েড করি। এই যে হরমোনের যে ইম্পর্টেন্স বা গুরুত্ব, সেটাকে আমরা কিন্তু দিই না, যার ফলে কি হয়, শিশুর ভিতরে অনেক ধরনের অপুষ্টিগত সমস্যা হয় বা বিভিন্ন ধরনের হরমোনাল, এবং বড় হওয়ার পরে দেখা যায় যে সে হয়তো তার চোখের সমস্যা বা অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে। তার মানে মাতৃগর্ভে থেকে একটা শিশু জন্মের পরে তার এই প্রোল্যাক্টিন হরমোনের কারণে মাতৃসুলভ আচরণ ডেভেলপ করবে এবং মেয়েরা তার বা বেবিকে দুগ্ধ খাওয়াবে, এটাই কিন্তু নিয়ম, এটাই কিন্তু প্রাকৃতিক নিয়ম। এই প্রাকৃতিক নিয়ম ব্যত্যয় হলে এই হরমোনের কার্যকারিতাকে আমরা যদি ইচ্ছা করে স্টপ করে রাখি তাহলে কিন্তু আমাদের স্বাভাবিক আমরা আচরণ পাবো না বা স্বাভাবিক জীবন পাবো না, বা সে আমাদের আচরণের ভিতরে, আমাদের প্রোডাক্টের ভিতরে, আমাদের জন্মের যে প্রজন্ম, সে প্রজন্মের ভিতরে কিন্তু একটা সমস্যা রয়ে যাবে। এই হরমোনের যদি আমরা স্যালুট না করি, এই হরমোনকে যদি আমরা কি না করি, আমরা এই হরমোনের কার্যকারিতাকে যদি আমরা স্টিমুলেট বা প্যাট্রোনাইজ না করি তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে। তাহলে প্রোল্যাক্টিন হরমোন নিয়ে আমি অনেক কথা বললাম, তোমরা কিন্তু এটা একটু মার্ক করে রেখো যে এই যে মেয়েদের যে মাতৃদুগ্ধ পান করানো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কাজ। হ্যাঁ, এরপরে আছে পিটুইটারি গ্রন্থির আমরা সম্মুখ ভাগ থেকে দেখলাম, তাহলে 6 ধরনের হরমোন নিশ্চিত হলো। কি কি? গ্রোথ হরমোন, থাইরোট্রপিক হরমোন, তারপর আছে এডিনোকোটিট্রপিক হরমোন, আর একটা আছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন এবং প্রোল্যাক্টিন হরমোন। এই 6 ধরনের হরমোন নিশ্চিত হচ্ছে কোথা থেকে? পিটুইটারি গ্রন্থির সম্মুখ ভাগ থেকে। পিটুইটারি গ্রন্থির সম্মুখ ভাগ থেকে কয় ধরনের হরমোন নিশ্চিত হচ্ছে? 6 ধরনের, এবং তাদের আমরা কার্যগুলি নিয়েও আলোচনা করে ফেললাম যে গ্রোথ হরমোন কি হচ্ছে, থাইরোট্রপিন কি করতেছে, অ্যাডিনোকোটিট্রপিন কি করতেছে, ফলিকল স্টিমুলেটিং কি করতেছে, লিউটিনাইজিং কি করতেছে এবং প্রোল্যাক্টিন হরমোন কি কাজ করতেছে আমরা মোটামুটি জেনে গেছি। এরপরে আসি মধ্যভাগ। কিসের মধ্যভাগ? এই পিটুইটারি গ্রন্থির মধ্যভাগ। পিটুইটারি গ্রন্থির মধ্যভাগ থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটা নিয়ে খুব মানে ইম্পর্টেন্স কিছু না, অনেকেই কনফিউজ থাকে। তবে অনেক বিজ্ঞানী মনে করে যে এখানে মেলানোসাইট উদ্দীপক হরমোন নামে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যার ফলে আমাদের শরীরের রং বা আমাদের কালার এটা নির্ধারিত হয়। অনেক বিজ্ঞানীরা এটা মনে করেন মেলানোসাইট এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এরপরে আছে মধ্যভাগ থেকে, তাহলে আমরা দেখতেছি খুব একটা ইম্পর্টেন্ট না। তাহলে আমরা দেখলাম যে সম্মুখ ভাগ থেকে যে 6 ধরনের হরমোন নিঃসৃত হয় ইম্পর্টেন্ট। আমরাকে পিটুইটারি গ্রন্থিকে কি বলছি? প্রভু গ্রন্থি বলতেছি বা মাস্টার অফ গ্ল্যান্ড বলতেছি। কারণ কি, সে নিজে বিভিন্ন ধরনের হরমোন নিশ্চিত করতেছে এবং গ্রোথ হরমোন, এবং পাশাপাশি দেখো অ্যাডিনালের
কার্যাবলীকে নিয়ন্ত্রণ করতেছে, থাইরয়েডের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করতেছে, যৌন গ্রন্থির নিয়ন্ত্রণকে সে নিয়ন্ত্রণ করতেছে, যৌন গ্রন্থির কার্যাবলীকেও নিয়ন্ত্রণ করতেছে। এই কারণে আমরা পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলতেছি, এবং এর সম্মুখভাগ থেকে আমরা 6 ধরনের হরমোন নিঃসৃত হয়। এই 6টা হরমোনই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস। এই 6টা হরমোনের কি কার্যাবলী কিন্তু এটা তোমাদের ভালো করে জেনে রাখতে হবে। এরপর মধ্যভাগ থেকে দেখলাম যে তত ইম্পর্টেন্ট কিছু না, এখানে মেলানোসাইট উদ্দীপক হরমোন নামে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, এবং এই হরমোনটা খুব একটা আমাদের শরীরের রং বা পিগমেন্ট নিয়ন্ত্রণ করে, এছাড়া তেমন কোনো কাজ নাই। এরপর আছে পশ্চাৎ অংশ। পশ্চাৎ অংশ থেকে 2 ধরনের হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে অ্যান্টি ডিউরেটিক হরমোন এবং অক্সিটোসিন হরমোন। সরি, 2 ধরনের হরমোন নিঃসৃত হয় পশ্চাৎ ভাগ থেকে। কি কি? অ্যান্টি ডিউরেটিক হরমোন এবং অক্সিটোসিন হরমোন। অ্যান্টি ডিউরেটিক হরমোন হচ্ছে কাজ হচ্ছে আমাদের শরীরের তরল পদার্থের পরিমাণ নিয়ন্ত্রণ করা। তরল পদার্থ বিশেষ করে পানি, তাই না? পানি আমাদের শরীরে যদি অতিরিক্ত পানি হয়ে যায়, মুখ ফুলে যাবে না আমাদের। আবার যদি আমার পানির পরিমাণ একদম কমে যায়, আমার সমস্ত শরীর ড্রাই হয়ে যাবে, আমার রক্তের পরিমাণ কমে যাবে। রক্তও কিন্তু পানি দিয়ে তৈরি, তাই না? প্রায় 65 থেকে 80 ভাগ বা 90 ভাগ জলীয় অংশ রক্তের ভিতরে। তাহলে কি হবে? আমার রক্তের পরিমাণও কিন্তু কমে যাবে। তাহলে যে শরীরের ভিতরে যে তরল পদার্থ আছে, ব্লাড বা আমাদের পানি বা বিভিন্ন ধরনের ফ্লুইড, এই ফ্লুইডের পরিমাণ নিয়ন্ত্রণ করে কে? এই যে অ্যান্টি ডিউরেটিক হরমোন। হ্যাঁ, শরীরের তরল পদার্থের পরিমাণ নিয়ন্ত্রণ করে। আর একটা আছে অক্সিটোসিন হরমোন। হ্যাঁ, এই অক্সিটোসিন হরমোনটা মেয়েদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই অক্সিটোসিন হরমোন যদি কম ক্ষরিত হয় তাহলে মাতৃগর্ভে বাচ্চা প্রসবে সমস্যা হবে। এই যদি অক্সিটোসিনের কম ক্ষরিত হয়, আর যদি স্বাভাবিক ক্ষরিত হয় তাহলে কিন্তু বাচ্চা তোমার গর্ভ থেকে বের হতে স্বাভাবিক বা সহজ হবে, ইজি হবে। হ্যাঁ, কারণ এই অক্সিটোসিন কি করে? জরায়ুর সংকোচন ও প্রসারণকে নিয়ন্ত্রণ করে। কে? অক্সিটোসিন। পশ্চাৎ ভাগ থেকে, পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগ থেকে যে হরমোন নিঃসৃত হয়, সেই 2টা হরমোনের নাম হচ্ছে অ্যান্টি ডিউরেটিক হরমোন, যেটা আমাদের শরীরের তরল পদার্থের পরিমাণ কি করে? নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, বেশি বা কম না হোক, একদম একটা স্ট্যাটিক পর্যায়ে এসে সবসময় নিয়ন্ত্রণ করে অ্যান্টি ডিউরেটিক হরমোন। আর অক্সিটোসিন হরমোনের কাজ হচ্ছে যে জরায়ুর মেয়েদের জরায়ুর সংকোচন এবং প্রসারণকে নিয়ন্ত্রণ করা, যার ফলে বাচ্চা গর্ভ থেকে বের হওয়ার ক্ষেত্রে এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কম ক্ষরিত হয় তাহলে কি হবে? বাচ্চা প্রসব করতে সমস্যা হবে, কমপ্লিকেসি হবে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা জানো কি করতে হবে, যে তাহলে হসপিটালে নিয়ে সেই সিজারিয়ান বা সামথিং, স্বাভাবিক প্রসব আর সম্ভব হবে না অক্সিটোসিনের যদি ঘাটতি থাকে। কারণ এই অক্সিটোসিন হচ্ছে জরায়ুর সংকোচন এবং প্রসারণ নিয়ন্ত্রণ করে। তো এই হচ্ছে মোটামুটি আজকে আমরা পিটুইটারি বা গ্রন্থি বা মাস্টার অফ গ্ল্যান্ড নিয়ে এতটুকু কথা আজকে। আমি জানি না তোমাদের কতটুকু উপকার হবে বা কতটুকু বুঝতে পারছো, কারণ এটা অনলাইন ক্লাস। আমি আবার বলতেছি, আমরা স্বাভাবিক ক্লাসে ফিরে যেতে আমরা খুবই আশাবাদী, এখনো আশাবাদী। আমরা 4 তারিখেই আমরা ফিরে যেতে চাচ্ছিলাম, কিন্তু হয়তো এটা আরো একটু লেন্দি হচ্ছে, হয়তো 15 তারিখের দিকে, 14 তারিখ পর্যন্ত আবারও ছুটি ঘোষণা হয়েছে। সুতরাং 15 তারিখের দিকে স্বাস্থ্যবিধি মেনে, অনেক ব্যাপার আছে, সেগুলো মেনে যদি আমরা স্বাভাবিক ক্লাসে ফিরে যেতে পারি, তোমাদের জন্য সহজ হবে আমার এই ক্লাসগুলো। কারণ আমরা তোমার সামনে দেখতে পাবো, এবং তুমি আমার কাছে সবকিছু কোশ্চেনের মাধ্যমে জানতে পারবে। এই যে আমি এত কত কথা বললাম, এখানে নিশ্চয় তোমাদের অনেক প্রশ্ন ছিল, তাই না? অনেকেরই অনেক প্রশ্ন, মনের ভিতরে প্রশ্ন ছিল যে স্যার এটা কেন নয়, এটা কেন হচ্ছে, তাই না? তো আমি কিন্তু সেটা অ্যাড্রেস করতে পারতেছি না। তারপর তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, আর তোমরা রেগুলার ক্লাস করো এবং বারবার আমার এই ক্লাসগুলো দেখো, তোমাদের উপকার হবে। কারণ এই বাস্তব জীবনে আমি বলছিলাম, মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞান শুধু পড়লে এক ধরনের, একটা যে কোনো সাবজেক্ট পড়লে যে উপকার হয়, মনোবিজ্ঞান পড়লেও সেরকম একটা উপকারী হবে। পাশাপাশি তোমার বাস্তব জীবনে এটা কাজে লাগবে। হ্যাঁ, আমরা যে হরমোন পড়লাম, আমরা ব্রেন পড়লাম, বিহেভিয়ার পড়লাম, স্পাইনাল কর্ড পড়লাম, তার গঠন কার্যাবলী পড়লাম। এই যে আমি কেন কিভাবে কাজ করতেছি, আমি কেন হাত উঁচু করতেছি, বা আমার কেন চোখ বন্ধ হয়ে যাচ্ছে লাইট লাগলে, বা আমি কেন হঠাৎ আমার
আগুনের ভিতরে পা পড়লে আমি কেন, কিভাবে আমি পাটা উঠিয়ে নিচ্ছি, তাই না? এগুলা কেন হচ্ছে সেগুলো সম্পর্কে আমাদের কিন্তু একটা ক্লিয়ার কাট আমাদের ধারণা হয়ে গেছে। পাশাপাশি আমাদের শরীরের হরমোন হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি, যেগুলা আমরা নিয়ে চিন্তাই করি না, বিভিন্ন আমাদের চিন্তার ভিতরেই নাই, কিন্তু এই গ্রন্থিতে যদি এলোমেলো হয়ে যায়, তোমরা জানো যে মানুষ কিন্তু পাগল হয়ে যায়। অনেক গ্রন্থির আছে যেগুলা যদি মানে অ্যাক্টিভ না থাকে, তাহলে মানুষ কিন্তু উন্মাদ হয়ে যায়, মানুষ কিন্তু স্বাভাবিক আচরণ আর করতে পারে না। তার ফলে কি হয়, তার ভিতরে অ্যাবনর্মাল বিহেভিয়ার ডেভেলপ করে। তার মানে স্বাভাবিক আচরণের জন্য আমাদের আমাদের যতগুলো গ্রন্থি আছে, সেই গ্রন্থিগুলোর স্বাভাবিক ক্ষরণও ইম্পর্টেন্ট। যদি ব্যত্যয় হয়, তাহলেই কিন্তু আমাদের ভিতরে আচরণে পরিবর্তন হবে, আমাদের কথাবার্তায় পরিবর্তন আসবে, আমাদের চিন্তায় পরিবর্তন আসবে, তাই না? আমি দেখালাম যে যদি আমাদের যদি টেস্টোস্টেরন না নিঃসৃত হয়, তাই না, তাহলে আমাদের কি হবে, পুরুষের মতো আচরণ আমরা করব না, তাই না? আমরা কিন্তু মেইলি আচরণ করতে পারি, বা অন্যরকম আচরণ, থার্ড জেন্ডারের মতো আমরা আচরণ করতে পারি। সুতরাং এই যে স্বাভাবিক জীবনযাপন আমাদের, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু যে আমরা এই সব হরমোনের কারণে কিন্তু আমরা হয় পুরুষ না হলে মহিলা, হ্যাঁ, মেয়ে, পুরুষ না হলে মেয়ে হচ্ছে। আর যদি এগুলোর কোনো ব্যাপ্তি হয়, তাহলে কিন্তু আমরা থার্ড জেন্ডারে চলে যাচ্ছি। তাহলে কি হচ্ছে, আমরা কিন্তু একটা প্রেসারে থাকতেছি, কিন্তু আমরা প্রতিনিয়ত যে হরমোনগুলো যেন স্বাভাবিকভাবে খরিত হয় এবং আমাদের আচরণও যেন স্বাভাবিক থাকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড। আমার ক্লাস তোমরা প্রায় দেখো এবং কমেন্ট করো এবং অনেকের ভালো লাগে। আমি মনে করি আমার ক্লাস, সরাসরি ক্লাসে আমরা ফিরে যেতে পারলে আরো তোমাদের উপভোগ্য হবে এবং অনেক ইনফরমেটিভ হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফিজ।